যে নম্বরে আপনি ফোন করেছেন সেটি এখন পরিষেবা সীমার বাইরে আছে। যে নম্বরে আপনি ফোন করেছেন সেটি এখন পরিষেবা সীমার বাইরে আছে। আরে বিকাশ, তুমি এখানে? কলেজের পর আজকে দেখলাম তোমাকে আমি। হ্যাঁ, কিন্তু তোর এখানে এরকম অবস্থা কেন? তোকে দেখে তো এই বাড়ির বউ নয়, পরিচারিকা মনে হচ্ছে। আরে ওই কাজের লোক ছুটিতে আছে না, আর আমার স্নানও হয়নি, সেই জন্য এরম দেখতে লাগছে। আভা, তুমি তোমার বোনকে মিথ্যে বলতে পারো, আমাকে পারবে না। আমি ছোটবেলা থেকে চিনি তোমাকে, আর বোকা নই। আমি সব ভালোভাবে বুঝতে পারছি। এখানে তুমি ঠিক করে খেতে পড়তেও পাও না নাকি? কি ধরনের কথা বলছো বিকাশ তুমি? যেটা দেখছি সেটাই তো বলবো। আচ্ছা এইসব ছাড়ো, তুমি এখানে হঠাৎ করে কিভাবে? নেহা জানতে পেরেছিল যে আমি এই শহরই, তাই ফোন করেছিল। খুব চিন্তা করছিল, বলছিল এক সপ্তাহ তুমি নাকি ফোন করনি। আরে হ্যাঁ, আসলে আমার ফোনটা খারাপ হয়ে গেছে, আমি সারাতে দিয়েছি, কিন্তু দোকানদার কাল পরশু করে যাচ্ছে, আর এত কাজ এখানে সময় পাই না। দেখো আভা, অজুহাত দিও না। বাড়ি থেকে শুধু একটা ফোন নাকি, অন্য ফোন থেকে ফোন করতে পারতে। কত চিন্তা করছিল তোমার জন্য, কাঁদছিল, বলছিল শ্বশুর বাড়ির ঝামেলা। আভা, সব ঠিক আছে তো? প্লিজ, তোমাকে আমাদের বন্ধুত্বের দিব্যি, সত্যি করে বলো কি হয়েছে। বিকাশ, ওই আমার মনে হয় পুনিতের অন্য কারোর সাথে অ্যাফেয়ার রয়েছে, আর শ্বশুর বাড়ির সকলে আমাকেই দোষ দিচ্ছে। এত কিছু ঘটে গেল আর তুমি আমাদের কিছু জানাওনি। আমি খোঁজ করছি, ওর জীবনে অন্য কে আছে। তুমি টেনশন করো না, আমি সব ঠিক করে দেবো। বৌমা, কে এসেছে? মনে হয় মা আসছে, তুমি এখান থেকে চলে যাও, না জানি উনি কি ভেবে বসবেন। আচ্ছা ঠিক আছে, আমি আসছি, তুমি নিজের খেয়াল রেখো। ওকে। কে এসেছে? ওই মা সেলসম্যান ছিল, কিন্তু আমি না বলে দিয়েছি আমাদের কিছু দরকার নেই। ঠিক আছে। আচ্ছা শোন, আজ তোর পুজোর প্রথম দিন, তাই এরকম কাজের লোকের মতো থাকবি না। এটা স্বামীর দীর্ঘায়ুর জন্য করে, তাই ভালো করে সেজে গুজে নতুন বউয়ের মতো রেডি হবি। আমার পুনি তো উপোস করেছে, পাগল একটা, কি যে করে না। হয়তো সবকিছু শেষ হয়ে যায়নি এখনো অব্দি। মনে হয় পুনিত আমাকে ভালোবাসতে শুরু করেছে, না হলেও আমার জন্য ব্রত কেন রাখতো? আজও তুই পিছু ছাড়বি না নাকি? মাঝখানে কেন দাঁড়িয়ে আছিস? যা সাইডে গিয়ে দাঁড়া। আভা, তুই এদিকে আয়, জল অর্পণ কর। পুনিত, পুজোর এই থালাটা নেই। ঈশ্বরের আশীর্বাদে তুমি দীর্ঘায়ু হও, আর প্রত্যেক বছর আমি এইভাবে যেন তোমার জন্য ব্রত করতে পারি, তোমার সুস্থতার কামনায়। তুমি আমার জীবন, সঞ্জয়।
আই লাভ ইউ। আই লাভ ইউ টু। পুনিত, এইসব কি? হ্যাঁ, সেটাই যেটা তুমি দেখতে পাচ্ছ। আমি ক্লান্ত হয়ে গেছি সত্যিটাকে চাপতে চাপতে। সত্যি হলো এটাই যে আমি সঞ্জয়কে ভালোবাসি, আর সঞ্জয় আমার ভালোবাসা ছিল, আছে, আর সারা জীবন থাকবে। যদি সেটাই হবে তাহলে এতদিন অন্ধকারে আমাকে কেন রেখেছো? কেন করেছো আমাকে বিয়ে? কেন আমার জীবনটা নষ্ট করলে? হ্যাঁ, আমার সেরকম কোনো ইচ্ছে ছিল না। সমস্ত দোষ আমার নয়, কিছু ওই মানুষগুলোরও। আপনারা এইসব জানতেন? আপনি আমার সাথে এটা কিভাবে হতে দিলেন? গলা নিচু কর। তোর সাহস কি করে হলো আমার দিকে আঙুল তোলার? তোর কাজ ছিল নিজের স্বামীকে আঁচলে বাঁধার, আমার নয়। ও তো পাগল ছিল, এখন মাথাটাই গেছে ওর। আমি ভাবলাম বউ আসবে, বাচ্চা হবে, তখন সব ঠিক হয়ে যাবে। কিন্তু না, তুই তো সেটাও করতে পারলি না। কেমন মেয়ে রে তুই? তোর স্বামী তোকে ছেড়ে একটা পুরুষ মানুষকে চাইছে, আর তার উপর তুই আমার দিকে আঙুল তুলছিস। আমার উপকার ভুলবি না। তোর কি যোগ্যতা ছিল আমার বাড়ির বউ হওয়ার? চলো। সমকামী হওয়া আজ আমাদের দেশে অপরাধ বলে গণ্য নয়, কিন্তু কাউকে ঠকানো অপরাধেরই সমান। পুনিত সঞ্জয়ের সাথে নিজের সম্পর্কের কথা লুকিয়ে শুধুমাত্র আভাকে ঠকিয়ে ওকে বিয়েই করেনি, বরং বিয়ের পরেও সঞ্জয়ের সাথে ও নিজের সম্পর্কটাকে বজায় রেখেছিল, যেটা ঘোর অপরাধ। ওর বাড়ির লোক পুনিতের এই অবৈধ সম্পর্কের কথা জানার পরেও এই বিষয়টা ওরা লুকিয়ে যেতে চেয়েছে, কারণ ওরা স্বার্থপর ছিল আর ওরা আভার জীবনটা নষ্ট করে দিল। আমাদের সমাজ সমকামী সম্পর্ককে নৈতিক দৃষ্টিতে সঠিক বলে মানে না, কিন্তু এটা খুব প্রয়োজন যে সময়ের সাথে সাথে যাতে আমরা চিন্তাধারা বদলাই। পুনিতের সত্যিটা জানবার পরে আভা কি কোনো পদক্ষেপ নেবে? ও কি নিজের অধিকারের জন্য লড়বে? না, ওর বোনের বিষয়টা মাথায় রাখতে গিয়ে ও চুপ করে থাকবে। আসুন দেখা যাক। এতদিন আপনাদের সম্মানের কথা মাথায় রেখে আমি চুপচাপ সবকিছু সহ্য করেছি আর নিজের কর্তব্য পালন করেছি, কিন্তু আর না, এবার ব্যাস। কারণ যে অন্যায় সহ্য করে সে অন্যায় করার সমান অপরাধী হয়। এবার আমি সবার সামনে আপনাদের মুখোশটা খুলে দেব। সবাইকে বলে দেব যে আপনাদের ছেলে সমকামী। তখনই তো বলবে না, যখন এই বাড়ি থেকে তুমি বাইরে পা রাখতে পারবে। ছাড়ো আমাকে। খুব ডানা গজিয়েছে তোমার, তাই না? এখনই তোমার ডানা কেটে ফেলবো আমি। ছাড়ো চলো আমাকে, ছাড়ো। চলো। এই সবকিছুর জন্য দায়ী কিন্তু তোমরা, আর আমি আজ পর্যন্ত ভয়ের জন্য শুধু সেটাই করে গিয়েছিলাম যেটা তোমরা বলে গেছো। কিন্তু এখন নয়, এখন থেকে যা আমি বলবো তোমাদের সেটাই করতে হবে। নয়তো যে সম্মানের জন্য আমার বিয়েটা তোমরা জোর করে দিয়েছিলে না, সেই সম্মানকে ওই মহিলা খোলা বাজারে নিলামে তুলে দেবে। কিন্তু আমরা কতক্ষণ এইভাবে বৌদিকে ঘরে বন্ধ করে রাখবো? যতদিন না ও বাচ্চাটার জন্ম দেয়, তারপরে ওকে মেরে ফেলবো। সবাইকে বলে দেব যে বাচ্চা জন্ম দেওয়ার সময় ও মরে গেছে। এর ফলে যেটা হবে সেটা হলো তোমরা উত্তরাধিকারীও পেয়ে যাবে, আর কেউ কোনো সন্দেহ করবে না যে আমি সমকামী।
আর তোমাদের সম্মানও বজায় থাকবে। আর তারপরে আমি আশা রাখবো যে তোমাদের কোনো অভিযোগ থাকবে না, যদি আমি সঞ্জয়ের সঙ্গে থাকি তো। তুই যদি বদলাতে না চাস কিচ্ছু করার নেই। আমিও ক্লান্ত হয়ে গেছি। তোর যা ইচ্ছে কর, যা মন চাই তোর কর। হাত জোর করে বলছি, এই সব সবার সামনে করিস না। নিজেদের সম্পর্ককে ঘরের 4 দেওয়ালের মধ্যেই রাখ। এত মাস হয়ে গেল আভার সাথে কথাই বলতে পারছি না। পুনিত বলছিল ওরা নাকি জেনে বুঝেই ওকে মোবাইল দিচ্ছে না। বাচ্চাকে রেডিয়েশন থেকে বাঁচানোর জন্য। কিন্তু সত্যি বলতে কি আমার মনে খুব কু ডাকছে। কোথাও তো গন্ডগোল আছে। প্লিজ একবার আভার সঙ্গে দেখা করো না তুমি। নেহা, আমি আভার কথায় পুনিতের ব্যাপারে খোঁজ খবর নিয়েছি, কিন্তু আজ পর্যন্ত কেউ ওকে কখনো কোনো মেয়ের সঙ্গে দেখেনি। আমার মনে হচ্ছে ম্যাটারটা অন্য কিছু। তুমি চিন্তা করো না, আমি গিয়ে দেখছি। 7 মাস চলছে আর মাত্র 2 মাস বাকি। সবাই তো ব্যাকুল হয়ে অপেক্ষা করছে নতুন অতিথির জন্য। আপনি বৌদির কাজিন, কিন্তু বিয়েতে তো আপনাকে দেখিনি। অ্যাকচুয়ালি জরুরি কাজে সেই সময় শহরের বাইরে ছিলাম। বিয়েটা হঠাৎ করে হয়ে গিয়েছিল, তাই আমি অ্যাটেন্ড করতে পারিনি। আমি তোলার অনেক চেষ্টা করেছি, কিন্তু ওষুধ খেয়ে শুয়েছে তো, তাই গভীরভাবে ঘুমোচ্ছে। আরে আপনি ছাড়ুন না, আমি ট্রাই করছি, দেখি না উঠে কি করে পারে। গভীরভাবে ঘুমোচ্ছে, ডিস্টার্ব হবে। আমি ট্রাই করছি একবার। মা, কিছু গন্ডগোল না হয়েছে? আভা, আভা, বিকাশ, তুমি এখানে? আভা তুমি ঠিক আছো তো? আমি বলেছিলাম আপনাকে, ডক্টর ডিস্টার্ব করতে বারণ করেছেন। প্লিজ। ঠিক আছে, আমি আসছি। ভেবেছিলাম হয়তো আজ আমরা শেষ। এই ঘটনাগুলোর জন্যই তো পুনিত অজ্ঞান হওয়ার ইঞ্জেকশন দিয়েছে। আমি বিকাশকে আসতে দেখেছিলাম, তাই জন্য ওকে কাজের লোকের ঘর থেকে তুলে পুনিতের ঘরে শুইয়ে দিলাম। তোমাদের মাথায় কোনো বুদ্ধি নেই নাকি যে অজ্ঞান করতে গেলে কতটা ডোজ দেওয়া উচিত? আর 7 মাসের মাথায় ডেলিভারি করতে গেলে বাচ্চাটার প্রাণ সংশয় হতে। আরে তুই এত চিন্তা করিস না, একজন দাইমাকে ডেকেছি, 30 বছরের অভিজ্ঞতা, আর হাতও ওনার খুব ভালো। ওনাকে আমি বুঝিয়েছি বাচ্চার যেন কিছু না হয়, মা মরে গেলে ক্ষতি নেই। আরে আমি গরম জল আনতে বলেছিলাম, গরম জল এখনো হয়নি নাকি? কখন আনবে? আমি একদম ভুলে গেছিলাম, এক্ষুনি আনছি। আমার বাচ্চা কোথায় নিয়ে যাচ্ছেন? প্লিজ দাইবা, আমার বাচ্চা নিয়ে যাবেন না এইভাবে। বাচ্চা পেটেই মারা গেছে। আরে আমার নাতি, ওই ডাইনিটা মরে কেন গেল না? তুই কেন দাঁড়িয়ে আছিস? পুরস্কার চাই তোর? যা নিয়ে যা এই বাচ্চাটাকে। না 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 না, প্লিজ আমার বাচ্চাকে নিয়ে যাও না, প্লিজ। দাদা, বৌদিকে এখন কি করব? সেটাই যেটা ডিসাইড করেছিলাম। এই মহিলা বেঁচে থাকলে আমাদের ক্ষতি। এই ছাড়ো ওকে, আমি কিছু করিনি। ধরো ওকে, ধরো। অ্যারেস্ট করো সবাইকে। আমি কিছু জানি না, ছেড়ে দিন আমায়। আমাদের ধরছেন কেন? আরে চুপ! মেরে ফেলার চেষ্টা করছিলে মেয়েটাকে। কি ভেবেছিলে আইন বলে কোনো জিনিস নেই? বিকাশ, ওরা আমার বাচ্চা, সাবধানে, সাবধানে আভা। ওরা ওরা আমার বাচ্চাকে শেষ করে দিয়েছে বিকাশ। ওরা আমার বাচ্চা
বাচ্চাকে মেরে দিয়েছে। আমাকে ক্ষমা করে দাও বাবা, আমার আসতে একটু দেরি হয়ে গেল। আমি বুঝে গিয়েছিলাম যে তুমি সমস্যায় আছো। আমি ওই ইঞ্জেকশনটা নিয়ে আমার বন্ধুর প্যাথোলজি সেন্টারে গিয়েছিলাম, সেটা টেস্ট করিয়েছিলাম। ওই ইঞ্জেকশনে ঘুমের ওষুধ মেশানো ছিল। ওই রিপোর্টটা নিয়ে আমি পুলিশের কাছে যাই আর পুলিশকে বলি যে তুমি বিপদে আছো। তুমি যেটা সেটাই থাকতে আমি কোনোদিন জাজ করিনি। কেউ যদি সমকামী হয় বা না হয় সেটা কারোর হাতে থাকে না, কিন্তু তুমি নিজের মা বাবা আর সমাজের থেকে সত্য লুকিয়ে আমাকে বিয়ে করেছিলে। এই অধিকার তোমাকে কে দিয়েছে? যদি তুমি তোমার সত্যিটা অ্যাকসেপ্ট করার সাহসই না রাখো, তাহলে আমার জীবন নষ্ট করার সাহস তুমি কোথা থেকে পেলে বলো? সমাজে নিজের মান সম্মান বজায় রাখার জন্য তুমি আমাকে ব্যবহার করেছো, তুমি আমাকে মা বানিয়েছো, আর আজকে তোমার জন্যই আমার সন্তান মারা গেল। কে তোমায় এত অধিকার দিয়েছে এতগুলো জীবন নষ্ট করার? বলো বলো, দিতে পারবে আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে? বলো বলো। নিয়ে চলো এদেরকে, চলো। আমার বাচ্চা। বিকাশের সতর্কতা আর পুলিশের পদক্ষেপের জন্য আভা প্রাণে বেঁচে গেল। দুঃখের বিষয়, ওর সন্তান বাঁচতে পারল না। পুনিত আর তার গোটা পরিবার অ্যাটেম্পট টু মার্ডারের জন্য আজ জেলের ভেতরে রয়েছে। আর খুব শীঘ্রই আইনের দ্বারা আরও বড় শাস্তি অবশ্যই হবে। কিন্তু এই ক্রাইমের পিছনে পুনিত আর তার বাড়ির লোকের যতটা হাত রয়েছে, কোথাও না কোথাও তার থেকে বেশি হাত রয়েছে আমাদের সমাজের। হতে পারে আমরা 21 শতাব্দীতে রয়েছি, কিন্তু আজও সমকামী সম্পর্ককে আমরা অপরাধের চোখে দেখে থাকি। যেখানে একটা লম্বা আইনি লড়াইয়ের পরে সুপ্রিম কোর্ট সমকামিতাকে আইনত বৈধতা দান করেছে, কিন্তু দুঃখের বিষয় হলো আমরা চিন্তাধারা বদলাতে পারিনি। যদি আমরা সমকামী সম্পর্ককে অন্যান্য স্বাভাবিক সম্পর্কের মতোই মানি, তাহলে এরকম ক্রাইম আটকাতে আমরা অবশ্যই পারবো। এরই সাথে আমি সুধা চন্দ্রন আজ বিদায় নিচ্ছি, আর কথা দিচ্ছি একটা নতুন ঘটনা নিয়ে আমি আবার আসব। ততক্ষণ বি সেফ, বি অ্যালার্ট, আর দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।